আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেস, সঙ্গে আছি আব্দুর রহমান রণ। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, আজকে আমরা সারাদিন ধরে সূচক একটা নেগেটিভ ট্রেন্ড দেখেছি, তবে দিনের শেষে এসে আমরা দেখতে পেলাম দিনের শুরুতে যেই পরিমাণ সূচকের নেগেটিভ ট্রেন্ড ছিল সেটি কিন্তু অনেকখানি আসলে কমে গিয়েছে। আমরা দেখলাম যে দিনের শেষে এসে কিন্তু বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা যদিও কম ছিল, তারপরেও আসলে দিনের শুরুর হিসাবে কিন্তু বেশ খানিকটাই ভালো ছিল। আমরা যেটা সকালেই বলছিলাম যে একটা স্বাভাবিক মূল্য সংশোধন বলছেন আসলে আজকের যে নেগেটিভ ট্রেন্ড ছিল, কারণ আমরা জানি টানা একটা পজিটিভ ট্রেন্ড কিন্তু রয়েছিল পুঁজিবাজারে। আমরা দেখেছি আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ অথবা নানা ইস্যুতে মূল্যস্ফীতি বৃদ্ধি, আমরা জানি জ্বালানি তেলের দর বৃদ্ধি, অনেক ধরনের অস্বস্তি আছে, তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা স্বাভাবিক পুঁজিবাজার যেটাকে বলে, আমরা একটা স্বাভাবিক কারেকশনের মধ্য দিয়ে কিন্তু যাচ্ছি। এবং আমরা এমনও দেখেছি যে দিন শেষে পজিটিভ, কিন্তু দিনের মাঝখানে কিন্তু একটা কারেকশন হয়ে গিয়েছে। তো দিন শেষে আমরা দেখতে পাচ্ছি ডিএসসির প্রধান ইন্ডেক্সটি মাত্র 33 পয়েন্টের মতো নেগেটিভ থেকে অবস্থান করেছে 5483 পয়েন্টে। দর্শক, পুঁজিবাজার নিয়ে এছাড়া আমরা যদি দিন শেষে দেখি যে দিন শেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর হারিয়েছে 235টি, সেখানে দর বৃদ্ধি পেয়েছে 112টির, অপরিবর্তিত ছিল 46টি প্রতিষ্ঠানের শেয়ারের দর, অর্থাৎ সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি প্রায় 160টি প্রতিষ্ঠানে কিন্তু দর হারায়নি। সেটা অবশ্যই একটা ইতিবাচক দিক ছিল আজকের জন্য। আজকে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে 1072 কোটি টাকা। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভির সঙ্গে। জনাব শাকিল রিজভি, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। জি, ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য, এবং দর্শকদেরও ধন্যবাদ। শুরুটা করতে চাচ্ছি একটা গুঞ্জন, সেটি হচ্ছে বেক্সিমকো এবং ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস উঠে যাচ্ছে, কোনো গুঞ্জন আছে আগামীকাল। তো সেক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? আমরা যতটুকু জানি প্রধান ইন্ডেক্সে কিন্তু আসলে বিএসসি বেক্সিমকো লিমিটেড এটি কিন্তু যুক্ত নেই। তো সেক্ষেত্রে সার্বিক প্রভাবটা কেমন পড়তে পারে যদি আসলেই ফ্লোর প্রাইস উঠে দেওয়া হয় দুই কোম্পানির? এখন প্রাইসে কি হবে সেটা বলা মুশকিল, তবে যে জিনিসটা হলো যে কোম্পানি ট্রেডিং আটকায় রাখলে একটা মানে খারাপ সিগন্যাল দেয় মার্কেটে। কারণ হলো এটা তুলে দেওয়ার যে ইয়েটা হয়েছে, আমি তার সাধুবাদ জানাই তাকে, যে এটা আরো আগেই তুললে ভালো হইতো। কারণ মানে কোম্পানিগুলা রান করে, কিন্তু শেয়ার বেচা কিনা তো বন্ধ করে দিলে এটা তো দম বন্ধকর অবস্থা। এবং আপনি দেখেন একই রকম ভাবে আরো 5টা ব্যাংকের শেয়ার আজকে ট্রেডিং হচ্ছে না দীর্ঘদিন ধরে, এবং সেইখানেও কোনো কনসেনসাস কিন্তু আমরা পাই নাই। সেই জন্য বিনিয়োগকারীরা যদি এভাবে আটকা পড়ে যায় তাহলে কিন্তু পরবর্তী শেয়ার কেনার জায়গায়ও মানুষের অনেক কিছু চিন্তা করতে হয়, যে হঠাৎ করে কোনটা আবার বন্ধ করে দেয়, এই জিনিসটা কিন্তু ভালো না। সুতরাং আমি মনে করি বর্তমানে যে প্রাইস যেটাই হোক, মানে বেচা কিনা চলতে থাকতে হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসটাকে যদি থামানো হয় তাহলে মানে এটা সুস্থ ধারার কোনো মার্কেট না। সুতরাং বাজারকে তার স্বাভাবিক গতিতে চলতে দিতে হবে। জি 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 জি। আচ্ছা, কোম্পানি ভালো করলে দাম বাড়বে, কোম্পানি খারাপ করলে দাম কমবে, একেরাই সবাই এগ্রি করেই তো এই মার্কেটে আসে নাকি? একদম সেটাই। তো ফ্লোর প্রাইসের কারণে আমরা দেখেছি যদি কোনো অনিয়ম করে সেটার জন্য তো এসিসি দেখার জন্য আছেই। সুতরাং মানে ট্রেডিংটা যে এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য যে এটা চালু হচ্ছে। আমি এটাতে আশাবাদী। প্রাইস যেটাই হোক, হোয়াট এভার ইট ইজ, মানুষ তো বিক্রি করতে পারবে, কেউ তো কিনতে পারবে। আমরা 2022 সালে কিন্তু দেখেছিলাম যে দ্বিতীয় দফায় আসলে ফ্লোর প্রাইসটা দেওয়া হয়েছিল, এবং 16 মাস পরে আমরা দেখলাম যে ফ্লোর প্রাইস ধাপে ধাপে উঠিয়ে নেওয়া হয়েছিল বেক্সিমকো লিমিটেড আর ইসলামী ব্যাংক বাদে। তো এই যে ফ্লোর প্রাইস, এটা তো আসলে সাধারণ বিনিয়োগকারীরা আসলে দেয়নি, দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা, এবং এর ফলে কিন্তু অনেক শেয়ারের কিন্তু ফ্রি ফল দেখেছি আমরা। তো এই যে একটা ব্যাপার, এটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের হাত ছিল না। আবার অনেক
লিমিটেড কোম্পানি যেগুলো দিন শেষে দেখা যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে, একটা ভালো শেয়ার পারফরমেন্স করতে পারছে না। তো এইগুলোতেও তো আসলে সাধারণ বিনিয়োগকারীদের হাত নেই। আবার যে 5টি ব্যাংকের শেয়ার মূল্য শূন্য হয়ে গেল, তো সব কিছুতেই আসলে সাধারণ বিনিয়োগকারীদের মাথার উপর দিয়ে আসলে ব্যাপারগুলো ঘটে যাচ্ছে। তো সেক্ষেত্রে আসলে আমরা সবসময় সাধারণ বিনিয়োগকারীদেরকে দোষ দিই, তারা খারাপ শেয়ার কিনছে। তো এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? না, প্রথমত তো ফ্লোর প্রাইস দেওয়াটা ঠিক না। ফ্লোর প্রাইস মানে বিশ্বের কোথাও মানে এরকম আপনি প্র্যাকটিস আমরা দেখিনি। তাৎক্ষণিক আপনি মনে করতেছেন যে মার্কেটটা পড়ে যাবে, দেখতে খারাপ দেখা যায়, হুম হুম, কি হবে না হবে। কিন্তু কোন দেশে মার্কেট তো এইভাবে চলে না। মার্কেট তো সেটাই তার রাজনৈতিক পরিস্থিতি খারাপ হলে দাম কমবে, কোম্পানি খারাপ হলে দাম কমবে, এটা মানতে হবে। এই মানতে জিনিসটা হবে। তো মানতে হবে যে সেইখানে এখানে মানে মানে লোক দেখানো, ইন্ডেক্স ধরে রাখা, এটার চেয়ে আমার মনে হয় যে যদি এটা আটকানো হয়, তাতে হয় কি, মানুষ দম বন্ধ একটা অবস্থা, তাতে বিনিয়োগকারী চলে যায়। যে এখন মানুষ আসবে, যে এটা ফ্রি থাকবে। এবং সেই সাথে আমি আশা করি 5 ব্যাংকের ব্যাপারেও তো যত তাড়াতাড়ি সম্ভব এটার একটা করা। কারণ শেয়ার কিভাবে আপনি শূন্য করবেন? কোনো এজিএম হয় নাই, ইজিএম হয় হুম নাই, হুম হুম, শেয়ার হোল্ডারদের কোনো আপনি আর্থিক বিবরণী দেওয়া হয় নাই। কেন ব্যাংকগুলা নাই? এগুলো, এটা তো একটা লিমিটেড কোম্পানি, ঠিক না? এই শেয়ারের মানে আপনি যেটা বললেন বিনিয়োগকারীর এন্ডে তো এটার কোনো দোষ ছিল না। সেটাই। এখন রেগুলেটর এন্ডে হয়তো তদারকিটা ঠিক মতো ছিল না, তার 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 খেসারত তো বিনিয়োগকারী দিতে পারে না। একদম। কারণ এই এই ব্যাংকগুলা তো 2-3 বছর আগেই এই মার্কেট থেকে টাকা উঠাইছে এবং আইপিও হুম করা হুম, হয়েছে। এবং যে মানে কোয়ার্টারলি রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট, যে রিপোর্ট ফেব্রিকেটেড করে দেখানো হয়েছে, তাতে তো বিনিয়োগকারী আস্থা ছিল যে এটা ভালো করবে। কিন্তু এখন দেখা যাচ্ছে শূন্য, এটা তো ঠিক না। অবশ্য অনেকবার অবশ্য অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এটা বিবেচনা করা হবে। এই জায়গাটা আমার মনে হয় যে একটু তাড়াতাড়ি শেষ করে দিতে পারলে, যেমন 2টার ফ্লোর প্রাইসও উঠাই দেওয়া হয়েছে, এটা খুবই ভালো কাজ হয়েছে। এবং 5টা ব্যাংকের ব্যাপারেও একটা সিদ্ধান্ত আমার মনে হয় জরুরি এই মার্কেটের জন্য। তাতে যদি 500 কোটি টাকার শেয়ার ইস্যুও করতে হয়, টোটাল কিন্তু আপনার গেইন হবে 50,000 কোটি আস্থার জায়গায়। যে আচ্ছা। আস্থা ধরা যায় না, জি জি, ছোঁয়া যায় না, সেই আস্থা নষ্ট করে বিনিয়োগকারী ডাকলে কিন্তু কোনো লাভ হবে না। আমরা যদি 5টা ব্যাংকের বিনিয়োগকারীরে ক্ষতিগ্রস্ত করে আমরা যদি বিনিয়োগকারীরে দাওয়াত দেই এবং বলি যে দেখে শুনে কিনবেন, তারা তো দেখে শুনেই কিনছিল জিনিসটা। সেটাই। তারা দেখে শুনে কিনেছিল, কিন্তু নীতি নির্ধারণের পর্যায়ে ভুলের কারণে সেই খেসারত তাদেরকে দিতে হচ্ছে। তো সেক্ষেত্রে শোনা যেটা বলা হচ্ছিল মালিকানা চেঞ্জ করা যায় কিনা, এই বিষয়টা আসলে ভেবে দেখতে পারে। আমি একটু আজকের বাজার একটু জানতে চাই। 1,500 কোটি টাকা লেনদেন হচ্ছিল, সেখান থেকে আজকে 1,075 কোটি টাকা। কিভাবে দেখছেন? নতুন কমিশন এসেছে, তাদেরকে নিয়ে আপনার পর্যবেক্ষণটা কেমন? জি, নতুন কমিশনের তো সবার মতোই, যে সবাই তো আশা করে যে ভালো হবে আগের চেয়ে। এবং যেটা প্রত্যাশা থাকবে, মানে বিজনেস ফোকাস আইন কানুন হয় এবং আইন কানুনগুলো যেন ব্যবসা বান্ধব হয়, বেশি আইন করে যেন ব্যবসাকে টাইট করা না হয়, এইটাই হলো মেইন। ব্যবসাও চলবে, আবার সাথে সাথে আপনার যে রেগুলেশন বা রেগুলেট করা, সেই কাজটাও চলতে হবে। শুধু বেশি বেশি আইন করে যেন ব্যবসাটাকে স্লো না করে দেওয়া হয়, এটাই আমার প্রত্যাশা রেগুলেটরের কাছে। এবং আমি আশাবাদী যে নতুন রেগুলেটর যারা, চেয়ারম্যান এবং কমিশনার যারা আসছেন, তারা অবশ্যই নিবেদিতভাবে কাজ করবেন এবং দেশের জন্য এবং এই মার্কেটের জন্য। অবশ্যই। নতুন কমিশন কিন্তু বলছে ডিরেক্ট লিস্টিংয়ে যে ব্যাপারটা, এটিকে আপনি কতটা বাস্তবসম্মত মনে করছেন? অথবা আইপিও ভালো আনার জন্য আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? হ্যাঁ, লিস্টিং তো তো খুবই ইম্পর্টেন্ট, এবং ভালো কোম্পানির লিস্টিং এবং অনেকদিন আসলে ডাইরেক্ট আইপিও আসে লিস্টিং। না বাজারে। হ্যাঁ হ্যাঁ, এইটা তো খুবই এখন কিন্তু আপনার একটা যে মানে ট্রেডিং ভলিউম যদি বাড়ে, তাইলে কিন্তু আসার জায়গা তৈরি তৈরি হচ্ছে। তার মানে আমাদের পুঁজিবাজারটা পুঁজিবাদী ব্যবস্থার ভিতরেই থাকতে হবে। এটার ভিতরে সমাজতন্ত্র আনতে গেলে এটা সমাজতান্ত্রিক পুঁজিবাজার তো হয় না, এটা কাজ একদম। করে না। এই এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এমন কোনো আইন করা যাবে না
যেখানে সমাজতন্ত্র কাজ করে। পুঁজিবাদ বা স্টক এক্সচেঞ্জ হলো পুঁজিবাদের কাবাঘর, এইখানে কোনো সমাজতন্ত্রের কোনো জায়গা নেই। আচ্ছা সুতরাং সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যে ভালো যে যোগ্য সে টিকবে, যে পারবে না তাকে সরাই দিতে হবে। এবং আইন কানুনগুলো একটার সাথে একটা যাতে কন্ট্রাডিক্ট না করে এবং সবার প্রতি যাতে ন্যায় বিচার হয়, এটাই প্রত্যাশা, আর তো তেমন কিছু নেই। আচ্ছা আচ্ছা বিগত কমিশন তো ব্যক্তি পর্যায়ে প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনেক জরিমানা করেছিল, সেটা তো আদায় হয়নি, ভবিষ্যতে আদায় হবে কি না, কতটা যুক্তিসঙ্গত ছিল বিষয়গুলো, সেই সাথে অনেক বড় অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজড অবস্থায় এখনও আছে, সেটার আসলে কোনো সলিউশন আসছে না, কীভাবে দেখছেন বিষয়গুলোকে? এখন আমি জানি না এগুলা কি কারণে ফ্রিজ হয়েছে, সেটা অবশ্য আমি বলতে পারবো না। তবে আমি মনে করি মানে যেগুলা আছে তাড়াতাড়ি নিষ্পত্তি করা উচিত, একদম। রিজলভ করা উচিত। মানে আচ্ছা যদি আচ্ছা, একটু ছোট করে যদি জানতে চাই, একদম শেষ পর্যায়ে সামনে বাজেট, সেখানে পুঁজিবাজের জন্য কি রাখা যেতে পারে? বৈধ অপ্রদর্শিত অর্থ আসলে সুযোগ দেওয়া যেতে পারে কিনা পুঁজিবাজারের জন্য? আমরা জানি যে আসলে অপ্রদর্শিত অর্থ ওইভাবে পুঁজিবাজারে আসে না, তারপরেও যদি যেটুকু আসে সে ব্যাপারে আপনি কি বলবেন, সুযোগ দেওয়া উচিত কিনা? আমি মনে করি দেওয়া উচিত, কারণ নাইলে তো ক্যাপিটাল ফ্লাই হয়ে অন্য দেশে চলে গেছে এবং চলে যাচ্ছে। আচ্ছা। আপনি বেশি রেস্ট্রিক্টেড করলে তো হুম টাকা হুম এখানে থাকতেছে না, আপনি ধরে রাখতে পারতেছেন না। হুম হুম। সুতরাং এরকম একটা গ্রোয়িং কান্ট্রির জন্য ভেরি চ্যালেঞ্জিং। আপনার এখনো যদি ওই মানে ওই স্ট্যান্ডার্ডে নিতে হয়, তাহলে তো এখানে তো ওইভাবে তৈরি হয়নি টোটাল জায়গাটা। তবে আচ্ছা আর যতদিন আমরা কি এলডিসিতে থেকে উত্তরণ না হচ্ছে, ততদিন এই সুযোগগুলো থাকা উচিত। আচ্ছা। তো নতুন কমিশন হাত ধরে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব, নতুন একটা পুঁজিবাজার দেখব, আমরা একটা গতিশীল পুঁজিবাজার দেখব, সেই প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, দর্শকদের। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভির সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই।